টেক্সট বই হাতে না পাওয়ার কারণে তোমাদের আদরিণী নামক যে গদ্যটা সেটা আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করে পড়িয়েছিলাম। এরপরে যে গদ্যাংশটা আছে তোমাদের তার নাম হচ্ছে বাঙ্গালা ভাষা এবং এর রচয়িতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। লক্ষ্য করে দেখো, আমরা বলি বাংলা ভাষা, কিন্তু উনি লিখেছেন বাঙ্গালা ভাষা। এটা ভুল নেই। বাংলা ভাষাকে বিভিন্ন নামেই ডাকা হতো। তো সেই সময় বাঙ্গালা ভাষা এই কথাটাও প্রচলিত ছিল এবং স্বামী বিবেকানন্দ এই শব্দটাই ব্যবহার করেছেন। এই যে আমি যেখান থেকে প্রবন্ধটা সংগ্রহ করেছিলাম তাতে দু একটা জায়গা আমার একটু শঙ্কা ছিল, সেই জন্য খুঁজে খুঁজে দেখলাম যে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা যেটা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে তার ষষ্ঠ খণ্ডের মধ্যে এই বাঙ্গালা ভাষা প্রবন্ধটা রয়েছে। এবং আমার যে যে জায়গাগুলো শঙ্কা ছিল, যেখান থেকে সংগ্রহ করেছিলাম মনে হচ্ছিল একটু অসঙ্গতি আছে, তো মিলিয়ে দেখলাম যে না, কোনো অসঙ্গতি নেই, দুটোই ঠিক আছে, মানে এটার সঙ্গে ওটা মিলে যাচ্ছে। ফলে তোমরা বিভিন্ন জায়গা থেকে যদি এগুলো সংগ্রহ করো, আমার ধারণা যে ওটা নির্ভুল থাকবে। এবার আমার কেন শঙ্কা হয়েছিল সেই শঙ্কার জায়গাটা আমি একটু আসছি তোমাদের কাছে। আমি শুরু করি একেবারে প্রথম থেকে। তার আগে এটা জেনে নাও যে কোথা থেকে নেওয়া হয়েছে। এটা সংকলিত হয়েছে তো উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, এই যে সংকলন তার ষষ্ঠ খণ্ডে। কিন্তু এটার উৎসটা কি? 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি থেকে এটি নেওয়া হয়েছে। একটি চিঠি লিখেছিলেন না একাধিক চিঠি লিখেছিলেন সেটা কোনো প্রশ্ন নয়, তাকে লেখা একটা চিঠি থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এবং 1900 খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। তো তাকে তিনি চিঠিটা লিখছেন, সেই চিঠির থেকে আমাদের এই আলোচ্য অংশটুকু সংকলিত করা হয়েছে। তো দেখো, এবার আমি বলছিলাম কোথায় অসঙ্গতিটা আমার মনে হচ্ছিল। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। এই যে সংস্কৃতয়, এই কথাটায় আমার একটু খটকা লেগেছিল। কারণ দেখো, সংস্কৃত কথাটার সঙ্গে অন্তস্থ বিভক্তি যোগ করা হয়েছে। আর আমরা যখন কথা বলি আমরা এ বিভক্তি যোগ করি সংস্কৃত কথাটার সঙ্গে, আমরা করি সংস্কৃতে। প্রাচীনকাল থেকে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার দরুন আমরা এরকম বলি। কিন্তু আসলে স্বামী বিবেকানন্দ যে বিভক্তিটা ব্যবহার করেছেন অন্তস্থ বিভক্তি, এটাই সঠিক। আমরা যেটা ব্যবহার করি সেটা ভুল, কিন্তু বহু ব্যবহারের ফলে ওটা প্রচলিত হয়ে গেছে। সংস্কৃত, SANSKRIT, সংস্কৃত ইংরেজিতে এটাকে বললেও ভাষাটার আসল নাম হচ্ছে সংস্কৃত। সংস্কার যাকে করা হয়েছে সম্পূর্বক্রি ধাতুক ত, তাহলে সংস্কৃত যদি অকারান্ত কোনো শব্দ থাকে তাহলে বাংলা ভাষায় তার সপ্তমীতে এ বিভক্তির ব্যবহার সাধারণত হয় না, ব্যাকরণগতভাবে এটা ঠিক নয়। কিন্তু সংস্কৃত ভাষায় এটা হয়। নর শব্দের সপ্তমী একবচন নরে, সেই রকম সংস্কৃত শব্দের সপ্তমী একবচন সংস্কৃতে। এটা সংস্কৃত ব্যাকরণ সম্মত, কিন্তু বাংলা ব্যাকরণ সম্মত নয়।
ফলে স্বামী বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করেছেন এটাই ব্যাকরণ সম্মত, কিন্তু তার সঙ্গে সঙ্গে সংস্কৃতে এই কথাটা যদি আমরা বলি এটাও ভুল নয়, কারণ এটা বহুল প্রচলিত, আর যেটা প্রচলিত হয়ে গেছে আমাদের সেটাকে মানতে হবে। ভাষা কখনো ব্যাকরণের নির্দেশ অনুসারে চলে না, ভাষাটাকে দেখে ব্যাকরণের নিয়ম তৈরি হয়, এটা মাথায় রাখবে। তো উনি কি বলছেন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা সংস্কৃতে থাকার কারণে বিদ্বান মানুষদের সঙ্গে সাধারণ মানুষদের একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, মানে একটা সমুদ্রের মতো বিশাল ব্যবধান তৈরি হয়ে গেছে। দেখো, আমরা যদি একটু প্রাচীন ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবে আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষা ভুষো, মজুর, শ্রমিক, কর্মকার, কুম্ভকার, তো আমাদের কিন্তু পড়াশোনার দিকে খুব একটা আগ্রহও ছিল না, সুযোগও ছিল না। তোমরা যদি দাদু ঠাকুমার কাছে জানো তাহলে দেখবে যে তাদের একটা কথা ছিল, আরে ঘরে জমি জায়গা আছে এত, পড়াশোনা করে কি করবি, মানে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটাও ছিল না। আবার অনেকে বলেন যে একটা সময়ে নাকি সাধারণ মানুষদের জন্য পড়াশোনার দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ফল যেটা হয়েছিল, যারা বিদ্বান মানুষ তারা বিদ্যা চর্চা করতেন সংস্কৃত ভাষায়, আর আমরা তো সংস্কৃত জানতাম না, তাহলে আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলতাম। বাংলা ভাষাটাও আবার কি, আমার যেটা নিজস্ব গ্রামীণ বাংলা সেই ভাষাতে আমরা কথা বলতাম। ফলে যে জ্ঞান ভাণ্ডার সেটা কক্ষিগত রয়ে গেছিল কিছু সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের মধ্যে, আমরা সেই জ্ঞানের সুযোগ পাইনি। এবং এই জন্যেই দেখবে এখনও পর্যন্ত কোনো কিছু বিষয়ে বিধান নিতে গেলে আমাদের ভট্টাচার্য মশাইয়ের কাছে যেতে হয়। কেন না, আমাদের যে জ্ঞান ভাণ্ডার সেটা সংস্কৃতে আছে, আর তারা পুজো আর্চা ইত্যাদি করার জন্যে বা সমাজে বিভিন্ন বিধি বিধান যাতে ঠিকঠাক মেনে চলা হয় সেই কারণে তারা সংস্কৃত পঠন পাঠন করতেন, তারা জ্ঞান চর্চা করতেন। আর যেহেতু আমার ভাষায় সেই জ্ঞান ভাণ্ডার নেই, ফলে আমি শিখতাম না। সেই কারণে পণ্ডিতদের মধ্যে যে জ্ঞানের ভাণ্ডার আর আমাদের মধ্যে যে জ্ঞানের ভাণ্ডার, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের জ্ঞান কি ছিল? আমাদের জ্ঞান ছিল আমাদের অভিজ্ঞতা, যেগুলো আমরা বিভিন্ন লোককথায় পাই, খনার বচনে পাই। দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা হতে 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 জীবন সম্বন্ধে, আমাদের পরিবেশ সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জিত ছিল। কিন্তু যাকে প্রকৃত অর্থে বিজ্ঞান বলা হয় সেই জ্ঞান আমাদের মধ্যে ছিল না। তো এটা আমাদের একটা দুর্ভাগ্য যে সমস্ত জ্ঞান ভাণ্ডার সংস্কৃতেই ছিল। তো সেই জন্যে সাধারণ মানুষের সঙ্গে বিদ্বানদের একটা গভীর ব্যবধান দাঁড়িয়ে গেছে। আমরা এখনও বিদ্বানদেরকে দেখলে পরে আমাদের মাথাটা নত হয়ে যায়, মানে বিনয়ে নত হওয়া সেটা আলাদা জিনিস, কিন্তু আমাদের লজ্জায় নত হয়ে যায়, এটা ঠিক নয়। তো যাই হোক, এরপর কিন্তু এই বিষয়টা উপলব্ধি করে বুদ্ধ থেকে শ্রী চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, দেখো লোকহিতায় এই শব্দটা সংস্কৃত শব্দ। লোকহিত মানে মানুষের হিত, অন্যের হিত, পরোপকার। তার চতুর্থী একবচন সংস্কৃতে, মানে জন্যে, নিমিত্তার্থে চতুর্থী। তাহলে বুদ্ধ থেকে শ্রীচৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা মানুষের উপকার করার জন্য এসেছেন, মানুষের কল্যাণের জন্য এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। কেন? কারণ তারা উপলব্ধি করেছিলেন যে শিক্ষাটাকে যদি আমি সংস্কৃত ভাষার মধ্যে সীমাবদ্ধ রাখি, সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছাবে না, সাধারণের কোনো উপকার হবে না। এই জন্য শ্রীচৈতন্যদেব স্বয়ং সংস্কৃতে পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি জীবনে মাত্র 8টি শ্লোক সংস্কৃতে লিখেছিলেন, তিনি নিজে আর কিছু লিখেননি। তো ভগবান বুদ্ধদেব, ভগবান মহাবীর, এরা কোন ভাষায়
তারা উপদেশ দিয়েছিলেন। তারা উপদেশ দিয়েছিলেন সেই সময়ের প্রচলিত প্রাকৃত ভাষায়। ভগবান মহাবীরের উপদেশ তোমাদেরকে এখনও যদি জানতে হয় প্রাকৃত ভাষা জানতে হবে তোমাদেরকে। ভগবান বুদ্ধের উপদেশ যদি তোমাদেরকে পড়তে হয় তখন পালি ভাষাটা জানতে হবে। পালিও হচ্ছে এক ধরনের প্রাকৃত ভাষা, বলা হয় পালি বুদ্ধ বচনম। আর রামকৃষ্ণদেব ওনার মতো এত সহজ সরল বাংলায় কেউ উপদেশ দিয়েছেন বলে আজ পর্যন্ত আমি অন্তত জানি না। তোমাদের যদি সুযোগ হয় তোমরা রামকৃষ্ণ কথামৃত তোমরা পড়বে তো দেখবে যে কত সহজভাবে সাধারণ মানুষের মতো করে তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। তো আমি তো মনে করি বেদান্তের মধ্যে যা আছে, বেদের মধ্যে যা আছে, গীতার মধ্যে যা আছে, সবই আমরা রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ কথামৃতের মধ্যেই পাব, কিন্তু অত্যন্ত সহজ এবং সরল ভাষায়। আমার এই কথাটায় বিতর্ক হতে পারে, কেউ এটাকে অন্যরকমভাবে নিতে পারেন, কিন্তু আমি আমার বিশ্বাসে দৃঢ় আছি। তো এই ব্যবধানটা যাতে না থাকে সেই জন্যে এইসব মহাপুরুষেরা তারা সাধারণ লোকের ভাষাতেই সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, এখানে হ্রস্বইটা আমি যোগ করেছি, এটা বিবেকানন্দের লেখার মধ্যে নেই, যাতে ভাবটা তোমরা ধরতে পারো তার জন্য হ্রস্বইটা আমি যোগ করেছি। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, সেরা জিনিস, পাণ্ডিত্য নিশ্চিতভাবেই সেরা জিনিস। পাণ্ডিত্য অর্জন করতে পারা সে তো অনেক গৌরবের বিষয়, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? এখানটায় বড় জোর একটা চাবুক আমাদেরকে দিয়েছেন। কীরকম চাবুকটা কষিয়েছেন? যে পাণ্ডিত্য অর্জন করা এ তো খুব ভালো জিনিস, কিন্তু সেই পাণ্ডিত্যের প্রকাশ যখন ঘটাবে তখন তোমাকে ওই একটা অপ্রাকৃতিক ভাষা কেন নিতে হচ্ছে? সংস্কৃত ভাষার সাহায্য তুমি কেন নেবে? কারণ সংস্কৃত ভাষা ওই দু একটা গ্রাম ছাড়া আর কোথাও কথ্য ভাষা হিসেবে ব্যবহার নেই। মানে যে সময়ে স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন তখন কোথাও এই কথ্য ভাষা হিসেবে সংস্কৃতের প্রচলন ছিল না। সম্প্রতি সংস্কৃত ভারতী নামে একটি সংস্থা, তারা সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসার ঘটানোর জন্যে খুব সহজে যাতে আমরা সংস্কৃতে কথাবার্তা বলতে পারি, আমরা সংস্কৃত পুস্তক পড়তে পারি, তার জন্যে অত্যন্ত সহজ সরল কিছু কোর্স তৈরি করেছেন। ফলে এখন আমরা অনেকেই একটু আধটু সংস্কৃত পড়তে পারি, কিন্তু সংস্কৃত পড়তে পারলেও সংস্কৃত আমাদের কথ্য ভাষা তো নয়। আর যেটা আমার নিজের ভাষা নয় সেই ভাষায় আমি ভাবতেও পারি না, সেই ভাষায় আমি স্বপ্নও দেখতে পারি না। তোমরা যখন স্বপ্ন দেখো তখন তোমাদের স্বপ্নে যদি কেউ কাউকে কিছু বলে সে কি ইংরেজি ভাষায় বলে? নিশ্চিতভাবেই না। তোমার স্বপ্নের ভাষাটাও বাংলা ভাষা, মানে যেটা তোমার মাতৃভাষা। তো এই সংস্কৃত ভাষা আমাদের স্বাভাবিক ভাষা নয়, এটা প্রাকৃতিক ভাষা নয় আমাদের জন্যে, এটা একটা অস্বাভাবিক বা অপ্রাকৃতিক ভাষা। আর উনি বলছেন সংস্কৃত ভাষা যেটা আমরা ব্যবহার করি পাণ্ডিত্য প্রকাশের জন্যে, সেটাকে উনি বলছেন কল্পিত ভাষা। আজকের দিনে ওটা বলতেই পারেন, কারণ আমরা যেহেতু ওটা ব্যবহার করি না, সেক্ষেত্রে উনি ওটা বলতে পারেন, আমার আপত্তি করার কিছু নেই। তো উনি বলছেন যে পাণ্ডিত্য কি ওই ভাষা ছাড়া আর হয় না? এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দেখো, এটা সংস্কৃত ভাষার ক্ষেত্রেই শুধু নয়, যে কোনো ভাষার ক্ষেত্রেই এটা সত্যি। যখন ইংরেজরা আমাদের দেশে ইংরেজি শিক্ষার প্রচলন করলো, ইংরেজি পদ্ধতিতে শিক্ষার যে প্রচলনটা করলো, তখন শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটাই আপত্তি করেছিলেন। তিনি বলেছিলেন মাতৃভাষাই হচ্ছে শিক্ষার মাতৃদুগ্ধ। একটা শিশু নিজের ভাষায় যেভাবে শিখতে পারবে, একটা বিজাতীয় ভাষায় সেভাবে শিখতে পারবে না। কারণ তার পরিবেশে সে প্রতিনিয়ত ওই ভাষাটাই শুনছে, সে ওই ভাষা শুনে শুনে বড় হয়েছে,
ওর পক্ষে বিজাতীয় ভাষায় একটা অন্য ভাষায় জ্ঞানকে আয়ত্ত করা কঠিন। ফলে মাতৃভাষাটাই শিক্ষার মাধ্যম হওয়া উচিত। তো এই শিক্ষার মাধ্যমটাকে আমি যদি একটু ঘুরিয়ে বলি জ্ঞানের মাধ্যম, সেটাও নিশ্চয়ই দোষের নয়, খুব তফাৎ নয়। তাহলে মাতৃভাষাটাই জ্ঞানের মাধ্যম হওয়া উচিত, এটা স্বামী বিবেকানন্দও বলছেন। উনি প্রশ্ন করছেন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? শিল্পে যে দক্ষতা, নৈপুণ্য মানে দক্ষতা, সেটা চলিত ভাষায় হবে না? ধরো আমি কোনো একটা বিষয় জানি, সেই বিষয়টার উপরে আমি সুন্দর একটা প্রবন্ধ লিখতে চাই, তো আমি ইংরেজিও জানি, আমি বাংলাও জানি। তো ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়ার জন্যে আমি ইংরেজিতে লিখব। কিন্তু তুমি আমাকে বলো, আমি কি বাংলায় ওটা সুন্দর করে লিখতে পারবো না? বা তোমরা পারবে না? নিশ্চয়ই পারবো। এটাই স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন, যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? এই যে ব্র্যাকেটে তৈরি, এটাও আমার যোগ করা। তয়ের শব্দটা তোমরা হয়তো বুঝতে পারবে না। তৈরিটাকে তখনকার কলকাতার মানুষেরা তয়ের বলতো চলিত ভাষায়। দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার করতে চাই, যে বাংলা ভাষার বিবর্তনটা তোমরা একটু লক্ষ্য করো। আমাদের প্রথম বাংলা গদ্য ভাষা যে ভারতীয়ের হাত ধরে উৎপত্তি হয়েছিল, তার নাম হচ্ছে, মানে সাহিত্যিক গদ্য ভাষা, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তারপরে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র, এবং তারপরে আমরা পেলাম রবীন্দ্রনাথ। বাদবাকি যারা আছে তাদেরকে ছেড়ে দাও। এখন রাজা রামমোহন রায় প্রথম, তিনি যুক্তি তর্কের মাধ্যম হিসেবে বাংলা ভাষাটাকে ব্যবহার করলেন। আগে যখন পণ্ডিতদের মধ্যে শাস্ত্রার্থ হতো, অর্থাৎ বিতর্ক হতো, তখন সেই বিতর্কের মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। কিন্তু মিশনারিরা যখন তারা এখানে বাংলা ভাষা শিখে হিন্দু ধর্মকে হেয় করার জন্য এবং খ্রিস্টান ধর্মকে বড় করে দেখানোর জন্য, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা বাংলা ভাষা শিখে বাংলা ভাষায় পুস্তিকা ছাপিয়ে তারা যখন প্রকাশ করতে শুরু করলো, রাজা রামমোহন রায় দেখলেন যে এদেরকে যদি আটকানো না যায় তাহলে কিন্তু ভীষণ বিপদ, হিন্দু ধর্মের সমূহ সর্বনাশ। এরা যা খুশি তাই বুঝিয়ে হিন্দুদেরকে ধর্মান্তরিত করে নেবে। ফলে উনি তখন কি করলেন, উনিও বাংলা ভাষায় তিনি যুক্তি এবং তথ্যপূর্ণ পুস্তিকা লিখতে শুরু করলেন, এবং সেই পুস্তিকার মাধ্যমে মিশনারিদের যুক্তিকে খণ্ডন করা শুরু হলো। সেটা কিন্তু সাহিত্যিক গদ্য ভাষার একেবারে প্রাথমিক যুগ। যদিও একজন বলছেন যে দেওয়ানজি বাংলা লিখতেন জলের মতো, সেটা বলছেন তখনকার সাপেক্ষে, কিন্তু এখন তোমরা যদি রামমোহনের গদ্য পড়ো, তোমরা তার মধ্যে মিষ্টতা পাবে না। এই মিষ্টতাটা নিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই বাংলা গদ্য ভাষার মধ্যে সৌন্দর্য এবং লালিত্য নিয়ে এলেন। তার জন্যে তিনি কি ব্যবহার করলেন, সংস্কৃত ভাষার যে সব শব্দগুলো বাংলা ভাষায় আমরা ব্যবহার করতে পারি, সেই সব শব্দগুলো তিনি বেছে বেছে ব্যবহার করতে শুরু করলেন, অর্থাৎ যাদেরকে আমরা তৎসম শব্দ বলি। সেই তৎসম শব্দবহুল বাংলা ভাষা তিনি শুরু করলেন, এবং একেবারে মানে নদীর প্রবাহের মতো ঝরঝরে বাংলা। তোমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ো তাহলে বুঝতে পারবে কত সুন্দর সেই ভাষাটা। বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠিক সমসাময়িক। তিনিও সাহিত্যে তার নিজস্ব একটা শৈলী প্রবর্তন করলেন, যদিও তার ভিত্তিটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরীয় ভাষা। দুজনে লিখতেন সাধু ভাষায়। এরপর রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ দুজন হচ্ছেন সমসাময়িক। আমরা যদি রবীন্দ্রনাথের ভাষা দেখি আর স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাংলায় লেখা যদি দেখি, যেগুলো উনি ইংরেজিতে লিখেছেন, পরে তার
অনুবাদ করা হয়েছে সেগুলো ছেড়ে দাও, ওনার নিজের লেখা বাংলা যদি দেখি তাহলে দুটো ভাষার মধ্যে অনেক তফাৎ দেখতে পাবো। রবীন্দ্রনাথের ভাষাটা সাহিত্যিক ভাষা, কিন্তু বিবেকানন্দের ভাষাটা হচ্ছে আমাদের মনের ভাষা। আমরা যে ভাষায় কথা বলি প্রতিনিয়ত, আমি বাড়িতে যে ভাষায় কথা বলি উনি সেই ভাষায় লিখছেন। আমি মানে কলকাতার যে অঞ্চলে উনি বেড়ে উঠেছেন, কলকাতায় তখন সাধারণ মানুষের মধ্যে যে ভাষাটা প্রচলিত ছিল উনি সেই ভাষাটাকেই অবলম্বন করেছেন তার লেখার জন্যে। ওই বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণের মতো নিজের ভাবটাকে, নিজের বক্তব্যটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। সেই জন্যই দেখো এখানে তয়ের শব্দটা ব্যবহার করা হয়েছে। তোমরা যদি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা পড়ো বা ওই সময়ের যদি সাহিত্যগুলো পড়ো তাহলে এই ভাষাটা তোমরা সেখানে দেখতে পাবে। তো যাই হোক, উনি বলছেন যেটা, যে স্বাভাবিক ভাষাতেই আমাকে আমার মনের ভাবটা প্রকাশ করতে হবে। সাহিত্যের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে। এখানেও একটা জিনিস লক্ষ্য করো, পুরনো দিনের বানান কি, কয় দীর্ঘী কি, কয় দীর্ঘইকার কি, এখানে এটা লেখা উচিত ছিল, কিন্তু সেই সময়ে কয় হ্রস্বইকার কিটাই বেশি ব্যবহার হতো, ফলে কয় দীর্ঘইকার কি না লিখে কয় হ্রস্বইকার কি লিখেছেন। উনি বলছেন, যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তুমি যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করছো, সেটা বিজ্ঞান হোক, সেটা অঙ্ক হোক, সেটা যাই হোক না কেন, তুমি চিন্তাটা তো মনে মনে যেটা করছো সেটা তো তোমার ঘরের ভাষা, যে ভাষায় তুমি ঘরে কথা কও। তাহলে চিন্তা করার বেলায় সম্ভব আমার নিজের ভাষায়, আর লেখবার বেলা সেই ভাষাটা সম্ভব নয়। তখন ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কিম্ভূত কিমাকার মানে একটা অদ্ভুত বিচিত্র বিদঘুটে, তো সেরকম একটা ভাষা উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো। বিচার মানে কি? বিবেচনা, কোনো একটা বিষয় নিয়ে 10 জনে চিন্তা ভাবনা আলাপ আলোচনা, এটা। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো? তোমরা যদি বলো যে না, ওই ভাষায় দর্শন বিজ্ঞান লেখা যায় না, তো যদি লেখা না যায় তাহলে ভাবা কি করে যায়? তোমরা ওই সকল তত্ত্ববিচার কেমন করে নিজের মনে মনে করো? বা যখন লোকের সঙ্গে আলোচনা করো তখন কি তোমরা সংস্কৃতে কিংবা ইংরেজিতে করো? তখন তো বাংলাতেই করো। তো সেটা যদি করা সম্ভব হয় তাহলে লেখার ক্ষেত্রে কেন সেটা অসম্ভব বলছো? অর্থাৎ তোমাদের এই যুক্তিটা একেবারেই অযৌক্তিক একটা যুক্তি। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালেও হবে না। সংস্কৃত ভাষাকে উনি ধরছেন সংস্কৃত, মানে এটাকে তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। বৈদিক ভাষা যখন আস্তে 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 বিকৃতি ঘটতে লাগলো, তখন পাণিনির মতো বৈয়াকরণিকরা বা বৈয়াকরণরা তারা এটাকে সংস্কার করলেন, অর্থাৎ এটাকে তৈরি করা ভাষা বলা হচ্ছে। তাহলে স্বাভাবিক যে ভাষা, সেই ভাষায় মনের ভাবটা যেমন একেবারে ইচ্ছে মতো আমরা প্রকাশ করতে পারি, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। ইস্পাত কীরকম হয়? ইস্পাতকে তুমি গরম করে দুমড়ে মুচড়ে যা খুশি করো, তারপর আবার তাকে সেই ফর্মে নিয়ে আসো, সেই চেহারায় নিয়ে আসো, আগের ফর্মে সে ঠিক এসে যাবে।
এই হচ্ছে ইস্পাত। ভাষাকে ইস্পাতের মতো হতে হবে। ইস্পাতের আরেকটা গুণ কি, এক চোটে পাথর কেটে দেয় কিন্তু তবু তাতে দাঁত পড়ে না। তোমরা যখন কাটারি দিয়ে কোনো কিছু কাটতে গিয়ে পাথরে টাথরে লেগে যায়, দেখবে কাটারিতে দাঁত পড়ে যায়, তার মানে ওই কাটারিটা ইস্পাতের নয়, ওই কাটারিটা লোহার কাটারি। কিন্তু ইস্পাতের যদি হয় তাহলে পাথর কেটে দেবে কিন্তু তাতে একটু দাগ পর্যন্ত পড়বে না। তো ভাষাকে উনি বলছেন সেরকম ইস্পাতের মতো হতে হবে। আর আমাদের ভাষা ওই যে সংস্কৃত গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা বাংলা ভাষা যখন লিখতে যাচ্ছি তখন সংস্কৃতে সেই গদাই লস্করি চাল। গদাই লস্করি মানে কি, মানে অনেকটা হাতির মতো হেলতে দুলতে। এটা গদাই লস্করি কথাটার একটা ইতিহাস আছে, ইতিহাসটা এখন চর্চা করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। মানে সেই হেলতে দুলতে আর কি কোনো রকমে যাওয়া এটা। তো এই যে সংস্কৃতের গতি, এ তো খুব ঢিমে গতি। এভাবে গদাই লস্করি চাল। আর আমরা বাংলা যখন লিখতে যাচ্ছি তখন আমরা ওই চালটাকেই নকল করছি। ফলে আমাদের বাংলাটাও হয়ে যাচ্ছে অস্বাভাবিক বাংলা। মানুষের মনের কাছাকাছি সেই বাংলা পৌঁছচ্ছে না। আর ভাষাটাই হচ্ছে আমাদের উন্নতির প্রধান উপায়। ভাষাকে ব্যবহার করেই আমরা উন্নতি করতে পারবো। আবার ভাষাটাই হচ্ছে আমাদের উন্নতির প্রধান লক্ষণ। আমার ভাষা দেখেই বোঝা যাবে যে আমার সভ্যতা, আমার সংস্কৃতি কতটা উন্নত। তো যাই হোক, আমরা ওই সংস্কৃতের গদাই লস্করি চাল নকল করে আমাদের ভাষাটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের ভাষা ঠিকমতো দাঁড়াতে পারছে না। আর ভাষা যদি দাঁড়াতে না পারে তাহলে আমাদের সভ্যতা উন্নত হবে কি করে, বা লোকে বুঝবে কি করে যে আমাদের সভ্যতার উন্নতি হচ্ছে। যাই হোক, আরেকটা কিছু আমার মনে এসেছিল এই প্রসঙ্গে, এটা ভুলে গেলাম, তার জন্য এখানে আপাতত বাদ দিয়ে যাচ্ছি। রিভিশন যখন দেবো তখন এগুলো মনে করে আবার বলবো। যদি বলো ও কথা বেশ, আচ্ছা ঠিক আছে স্বামীজি, আপনার কথাই মেনে নিলাম। তাহলে আপনার কথাটাই ঠিক, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি সেই ভাষাতেই তাহলে সমস্ত কিছুই হওয়া উচিত। সাহিত্য রচনা হওয়া উচিত, জ্ঞান বিজ্ঞানের যেসব লেখালেখি সেগুলো হওয়া উচিত। তো স্বামীজি, তো বাংলাদেশের স্থানে স্থানে তো রকমারি ভাষা। আজকে পুরুলিয়ার যে ভাষা আর চট্টগ্রামের যে বাংলা ভাষা, পুরুলিয়ার বাংলার সঙ্গে চট্টগ্রামের বাংলার আকাশ পাতাল তফাৎ। পুরুলিয়ার লোক চট্টগ্রামের লোকের কথা বুঝবে না, চট্টগ্রামের লোক পুরুলিয়ার লোকের কথা বুঝবে না। আমাদের ভাষার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ভাষার অনেক তফাৎ আছে। আবার বর্তমানের লোকের সঙ্গে উত্তর দিনাজপুরের লোকের বাংলা ভাষার অনেক তফাৎ আছে। তো বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, তো আমি কোনটি গ্রহণ করব? এবার আপনি বলুন। তখন স্বামীজি বলছেন, এটাও কিন্তু খুব সহজ। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে। তাহলে কোন ভাষাটা প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? সেটি হচ্ছে কলকাতার ভাষা। তো উনি দেখো লিখেছেন কলকাতার ভাষা। এটাও কিন্তু কলকাতার চলিত বাংলা, কলকাতা। কলকাতার লোকেরা এই যে তোয়ের, কলকাতা, এই সব শব্দগুলো ব্যবহার করত সেই সময়ে। তো যাই হোক, তাহলে সেইটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। কেন কলকাতার ভাষা নিতে হবে? কারণ কলকাতার ভাষা স্বাভাবিক নিয়মেই বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। এবারে তোমরা যদি প্রশ্ন করো কেন কলকাতার বাংলাটাই চারিদিকে ছড়িয়ে পড়ছে, কেন পড়ছে, উত্তরটা পরে দিচ্ছি। কিন্তু পড়ছে যে, এটা তো ঠিক, স্বামীজি সেদিন যেটা বলেছিলেন আজকে তো তার সত্যিটা আমরা বুঝতে পারছি। আমার বাড়ি কলকাতায় নয়, কিন্তু আমি যে এই ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপন করছি, এখানে আমি কোন ভাষাটা ব্যবহার করছি? আমার এখানকার আঞ্চলিক যে উপভাষা সেটা আমি ব্যবহার করছি না, আমি কলকাতার ভাষাটা ব্যবহার করছি। তোমরা টিভি যখন দেখছো কোথাকার ভাষাটা দেখছো? কলকাতার ভাষাটা দেখছো। তোমরা খবরের কাগজ পড়ছো, কলকাতার ভাষাটা দেখছো। বাঁকুড়ার ছেলে যখন মেদিনীপুরের ছেলের সঙ্গে কথা বলবে তখন তারা কলকাতার ভাষায় কথা বলে।
তখন বাঁকুড়ার ছেলে বাঁকুড়ার ভাষায়, মেদিনীপুরের ছেলে মেদিনীপুরের ভাষায় কথা বলে না, তারা কলকাতার ভাষায় কথা বলে। মানে স্বামীজি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা সত্যি। এবার কেন ছড়িয়ে পড়ল আর কেন শক্তিশালী হলো, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে ঐতিহাসিক কারণ। কারণ ইংরেজরাই প্রথম ইউরোপীয় সভ্যতার আলো আমাদের দেশে নিয়ে আসে এবং ইউরোপীয় পদ্ধতিতে শিক্ষা দীক্ষার প্রচলন এখানে ঘটায় এবং সেই শিক্ষা পদ্ধতি এখনও চলছে। অনেকে অনেক রকমের শিক্ষা দর্শন, শিক্ষা চিন্তা প্রকাশ করেছেন, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীন ভারতেও তাদের শিক্ষা দর্শন বা তাদের শিক্ষা চিন্তা প্রয়োগ করা হয়নি। এখনও আমরা ম্যাকুলের ওই কর্মচারী তৈরি করার শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিয়ে যাচ্ছি। ওটা অন্য প্রসঙ্গ, ছেড়ে দাও। তো ফলে কলকাতা হয়েছিল আমাদের, যেহেতু কলকাতা ইংরেজদের রাজধানী ছিল, ফলে কলকাতা হয়েছিল সারা ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান চর্চার একটা কেন্দ্র। এবং স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার মধ্যে, মানে সমগ্র বাংলাদেশের মধ্যে, তখন তো আর পশ্চিমবাংলা পূর্ব বাংলা আলাদা হয়নি, সমগ্র বাংলাদেশের মধ্যে কলকাতা হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান চর্চার একটা পীঠস্থান। যেমন একটা সময় নবদ্বীপ ছিল, তারও আগে মিথিলা ছিল, তো সেরকম কলকাতা হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান চর্চার একটা পীঠস্থান। ফলে আমরা সবাই কলকাতাকে অনুসরণ করতাম এবং আজও করি। সেই কারণেই কলকাতার ভাষায় প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। সেইটিকেই নিতে হবে। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। এটাও একটা মজার ব্যাপার আছে। আমরা একটু ঠাট্টা ইয়ার্কি করে বলতাম, একটা লোক যদি 5 দিন কলকাতায় থাকে তারপর গ্রামে ফিরে এসে সে কিন্তু কলকাতার ভাষা বলে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপিত করার চেষ্টা করে। যাই হোক, এটা হাসি ঠাট্টার ব্যাপার, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে আমরা কলকাতার প্রভাবে এতটাই প্রভাবিত হয়ে যাই যে কলকাতার ভাষাটাই আমাদের সর্বজনীন ভাব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। তো স্বামীজি যেটা বলেছিলেন সেটা যে সত্য, এটা কিন্তু আজকে প্রমাণ হচ্ছে। আজকে এইটুকুই, এর পরের অংশটা পরের দিন করব।